Welcome to our second class on dynamics. আজকে আমরা নিউটনস থার্ড ল, দেন হচ্ছে সেন্টার অফ মাস, ভ্যারিয়েবল মাস সিস্টেম, সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম এগুলো নিয়ে হচ্ছে দেখবো। সো আজকের ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টেই হচ্ছে আমাদের নিউটনস থার্ড ল। Every force in nature has a reaction force that is equal in magnitude and opposite in direction. এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রকৃতিতে যত ধরনের ফোর্স আমরা দেখি সেই সব ফোর্সেরই হচ্ছে একটা সমান মানের এবং বিপরীত দিকে আরেকটা ফোর্স থাকে, অর্থাৎ বলগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, ফোর্স গুলো পেয়ার হিসেবে থাকে। এখন এখানে একটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বলা হচ্ছে প্রকৃতিতে, এন্ড আমরা হচ্ছে সিউডো ফোর্স নিয়ে আগের ক্লাসে কথা বলছি। প্রকৃতিতে সিউডো ফোর্স বলতে কিছু নাই, তাই সিউডো ফোর্সের কোনো রিয়াকশনও আমরা দেখি না। এখন এই অ্যাকশন রিয়াকশনের যে ব্যাপারটা এটা আমরা বুঝি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ঠিক কোন দুইটা ফোর্স অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসেবে আছে এটা বুঝি না, and just because the magnitudes are same and directions are opposite আমরা বলে দিই যে এই দুইটা হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার, যেটা ভুল। তাহলে এখন বুঝবো কিভাবে? অ্যাকশন রিয়াকশন পেয়ার গুলো আইডেন্টিফাই করা সবচেয়ে ইজি যে ওয়েটা সেটা হচ্ছে ফোর্স দুইটা হচ্ছে সেম নেচারের হবে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে লাইক আমরা যে জানি যে ফোর্স মেইনলি চার প্রকারের: গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং নিউক্লিয়ার এন্ড উইক নিউক্লিয়ার। একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের যে রিয়াকশনটা সেটাও গ্র্যাভিটেশনালি হবে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক বা অন্য কোনো ধরনের হতে পারবে না। অর্থাৎ অ্যাকশন রিয়াকশন যে পেয়ার গুলো ওগুলোর হচ্ছে নেচার একই হবে। গ্র্যাভিটেশনের জন্য গ্র্যাভিটেশন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সেম গোস ফর স্ট্রং নিউক্লিয়ার এন্ড উইক নিউক্লিয়ার ফোর্সেস। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আর কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আইডেন্টিফাই করা, এন্ড এটা জরুরি কারণ ঠিকভাবে মানে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আইডেন্টিফাই করতে যদি ভুল হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমরা যেসব ফোর্স গুলো অ্যাসাইন করবো একটা বডির উপরে সেগুলোর মধ্যে কিছু ভুল আসতে পারে, এন্ড তখন আমাদের ফ্রি বডি ডায়াগ্রামও হচ্ছে ভুল হবে, এন্ড পুরা হচ্ছে মানে পুরো সলিউশনটাই ভুল হয়ে যাবে তখন। সো এটা আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কিভাবে হচ্ছে এই অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার গুলো আইডেন্টিফাই করা যায়। এখানে আমি এই সবুজ লাইনটা দিয়ে হচ্ছে একটা টেবিল বুঝাচ্ছি আর কি, যে টেবিলটার উপরে হচ্ছে এই ভায়োলেট কালারের এই ব্লকটা আছে, এন্ড এই অরেঞ্জ লাইনটা যেটা আমি ইচ্ছা করে হচ্ছে একটু কাট করে দিছি, এটা মানে আমি বুঝাতে চাইছি যে এটা হচ্ছে আর্থ, যদিও মানে আর্থের কার্ভেচার মানে এরকম হয় না আর কি একটা টেবিলের সাপেক্ষে। সো ধরে নিলাম যেটা হচ্ছে আর্থ, আর্থের সেন্টার হচ্ছে এখানে। এখন আমরা এখান থেকে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার গুলো বের করবো যতগুলো পসিবল। ফার্স্ট অফ অল, যেহেতু আমি এখানে আর্টটা রেখেছি, বোঝা যাচ্ছে যে এখানে আমি মানে ওয়েট নিয়ে হচ্ছে কথা বলতে যাচ্ছি। সো ব্লকের জন্য ব্লকের যে ওয়েটটা সেটার ভর ধরলাম আমি স্মল এম, আর টেবিলের ভর ধরলাম ক্যাপিটাল এম। ব্লকের উপরে যেই ওয়েটটা দ্যাট ইজ এমজি অ্যাক্টিং ডাউনওয়ার্ড। এখন ম্যাক্সিমাম কেস আমরা যেটা করি, এই টেবিলটা হচ্ছে এই ব্লকের উপরে যে নর্মাল ফোর্স দিচ্ছে ওই নর্মাল ফোর্স আর এই ওয়েটকে হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলি, যদি এই দুটার নেচারই আলাদা, একটা গ্র্যাভিটেশনাল আর একটা ইলেকট্রোম্যাগনেটিক। সো এখন অ্যাকশন রিঅ্যাকশন বুঝবো কিভাবে? আহ এই এই ব্লকটার উপরে যে ওয়েটটা এটা যে এক্সার্ট করতেছে হুইচ ইজ আওয়ার আর্থ, ওই আর্থের উপরেও কিন্তু ওই ব্লকটা একটা ফোর্স এক্সার্ট করতেছে হুইচ ইজ অলসো গ্র্যাভিটেশনাল ফোর্স, এন্ড সেটার ম্যাগনিটিউড কিন্তু mg বাট অ্যাক্টিং আপওয়ার্ড। এই দুইটা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, ম্যাগনিটিউড সমান, ডিরেকশন বিপরীত, অরিজিন সেম। এন্ড লাইক মানে বডি 1 বডি 2 এর উপরে যে ফোর্সটা দিচ্ছে সেটা রিঅ্যাকশন ফোর্সটা হবে বডি বডি 1 বডি 2 এর উপরে যে ফোর্সটা দিচ্ছে সেটা রিঅ্যাকশন ফোর্স হবে বডি 2 বডি 1 এর উপরে যে ফোর্সটা দিচ্ছে। এখানে বডি 1 হচ্ছে আমাদের ব্লক, বডি 2 হচ্ছে আর্থ। ব্লকের উপরে আর্থ এমজি ফোর্স দিচ্ছে,
mg গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে, আর্থের উপরেও আমাদের যে ব্লকটা সেটাও একটা mg ম্যাগনিটিউডের গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে অপোজিট ডিরেকশনে। তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। দেন আসি ব্লক নিয়ে যখন শুরু করছি, ব্লকের হিসাবটা হচ্ছে শেষ করে দিই। ব্লকের উপরে আরেকটা যে ফোর্স আছে সেটা হচ্ছে আমাদের টেবিল যে নরমাল ফোর্স দিচ্ছে, যেটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, এন। এখন নরমাল ফোর্সটা ব্লকের উপরে দিচ্ছে আমাদের টেবিল, তাহলে টেবিলের উপরেও আমাদের ব্লকটা হচ্ছে একটা ফোর্স দিবে, এন্ড সেটা হবে হচ্ছে নিচের দিকে, ম্যাগনিটিউড হবে এন। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ব্লকের উপরে আর কোনো ফোর্স হচ্ছে এখানে কাজ করতেছে না, ওয়েটার নরমাল ফোর্স বাদে, এন্ড দুইটার জন্য হচ্ছে আমরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আইডেন্টিফাই করে ফেলছি, which means ব্লকের জন্য আমাদের কাজ শেষ। এখন আসি টেবিলের জন্য। টেবিলের উপরে যে ফোর্স, টেবিলের উপরেও দুইটা ফোর্স, একটা হচ্ছে ব্লক যেই নরমাল ফোর্স দিচ্ছে নিচের দিকে, আরেকটা হচ্ছে পৃথিবী হচ্ছে এটার উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্ট করতেছে সেটাও নিচের দিকে। ফার্স্টটা আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলছি অ্যাজ অ্যান অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এন্ড এখন হচ্ছে টেবিলের উপরে আমাদের পৃথিবী যে ফোর্সটা দিচ্ছে নিচের দিকে, দ্যাট ইজ এমজি। সেম ভাবে পৃথিবীর উপরে টেবিল একটা ফোর্স দিচ্ছে যেটা উপরের দিকে, এন্ড সেম ম্যাগনিটিউডের। এখন আমাদের টেবিল বা ব্লকের ভরগুলা হচ্ছে পৃথিবী থেকে অনেক কম হয়, আমরা সেগুলোতে সিগনিফিকেন্ট চেঞ্জ দেখে মোশনের, বাট পৃথিবীর ভর অনেক বেশি হয় এই চেঞ্জটা দেখি না, এন্ড এর জন্য আমরা এটা অনেক সময় মিস আউট করি, এন্ড এমজি আর এম কে হচ্ছে নরমাল অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স বলে ফেলি, which is completely wrong. এখন আরেকটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে একটা লাইক স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ার, আর এখানে একটা ব্লক আছে একটা সারফেসের উপরে। এখন আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে ফ্রিকশনও আছে, লাইক ব্লকের মানে এই অবজেক্ট গুলোর সাথে এই যে সারফেসটা এটার হচ্ছে ফ্রিকশন ফোর্স আছে, এন্ড এই বলটা যেটা সেটা হচ্ছে আচ্ছা না ওইটা এখন না বলি, নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো এখানে হচ্ছে আমরা পা দিয়ে হচ্ছে এই স্ফিয়ারটাকে একটা ফোর্স দিচ্ছি, ধরলাম এটা এফ মানে। এখন এটার যে অরিজিনটা ইলেকট্রোম্যাগনেটিক, সো সেম ভাবে আমাদের স্ফিয়ারটাও হচ্ছে, আচ্ছা এখানে এফ, আচ্ছা এফ ঠিক আছে, স্ফিয়ারটাও একটা ফোর্স দিবে আমাদের পায়ের উপর, যেটা হচ্ছে সরি ডান দিকে ম্যাগনিটিউড এফ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। পায়ের উপরে হচ্ছে পায়ের ওজন নিয়ে আর না যাই, ওইটা আমরা বুঝতে পারতেছি ঘটনা কি হবে। আমাদের যে স্ফিয়ারের একটা ওজন আছে উইচ এক্স ডাউনওয়ার্ড, এন্ড এটার ভর যদি আমি m1 দেই আর ব্লকের ভর যদি m2 দেই, সো m1g, এন্ড পৃথিবীর উপরে হচ্ছে ওই স্ফিয়ারটা একটা ফোর্স দিবে উপরের দিকে m1g, ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সেম গোস ফর আওয়ার ব্লক, এখানে ম্যাগনিটিউড গুলো হবে m2g, এন্ড ওখানে হচ্ছে আমরা থার্ড অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পাবো। সো ওজনের আর কোনো ইয়া নেই, এখন হচ্ছে নর্মাল ফোর্স গুলা। আমাদের যে গ্রিন সারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে দুইটা লাইক স্ফিয়ারের উপর একটা নর্মাল ফোর্স দিবে উপরের দিকে, ধরে নিলাম সেটা ভ্যালু হচ্ছে n1, এন্ড আমাদের যেই স্ফিয়ারটা সেটাও কিন্তু একটা নিচের দিকে একটা ফোর্স দিবে, সেটাও হচ্ছে n1, and for the block we get n2 in both directions. আরো একটা ফোর্স আছে যেটা হচ্ছে আমাদের ব্লক আর স্ফিয়ারের মাঝখানে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স, হ্যাঁ, সো নর্মাল ফোর্সটা হচ্ছে ব্লকের উপরে আমাদের স্ফিয়ার যে নর্মাল ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে এদিকে লেফট সাইডে n3 ধরলাম, আর
স্ফিয়ারের উপরে আমাদের ব্লক যে ফোর্সটা দিবে সেটা হচ্ছে m3। এই দুইটাও কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখন ফ্রিকশনও আছে। সো আমরা হচ্ছে আবার আমাদের সারফেসে ফিরে যাই। এখন আমি যখন এদিকে ধাক্কা দিব, ধরে নিচ্ছি যে এই এই অবজেক্ট গুলো হচ্ছে লেফট দিকে মুভ করতেছে। সো আমাদের সারফেসের সাপেক্ষে ওদের রিলেটিভ ভেলোসিটিটা লেফট দিকে। সো আমাদের সারফেস এই অবজেক্ট গুলোর উপরে যে ফ্রিকশন ফোর্সটা দিবে সেটা হবে রিলেটিভ ভেলোসিটির অপোজিট সাইডে, হুইচ ইজ রাইট ডিরেকশনে। সো এই ব্লকের উপরে আমাদের সারফেস হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স দিবে, ধরলাম সেটা F1, এন্ড এই স্ফিয়ারের উপরে যে ফোর্সটা দিবে সেটা F2। এখন সো সারফেসও কিন্তু একটা সারফেসও একটা ফ্রিকশন ফোর্স এক্সার্টেড হবে আমাদের অবজেক্ট গুলার দ্বারা। এন্ড এই ব্লকটা হচ্ছে যে ফ্রিকশনটা দিবে সেটা হচ্ছে ওর উপরে যে ফ্রিকশন ফোর্সটা আছে F1 সেটা অপোজিট সাইডে, সেটাও F1 ভ্যালু। আর স্ফিয়ার যেটা দিবে সেটাও হবে এই সাইডে F2 ভ্যালু। আবার অ্যাজ আমি বলছি যে এখানে মানে সবগুলা সারফেসের মধ্যে হচ্ছে ফ্রিকশন আছে। সো এখন এই ব্লক এই স্ফিয়ারটা যদি ঘুরতে ঘুরতে যায়, নট লাইক হ্যাঁ ঘুরতে ঘুরতে যায়, তাহলে কিন্তু এই ব্লকের সাথে ওর ঘোরার কারণে একটা রিলেটিভ ভেলোসিটি হবে ওদের কন্টাক্ট পয়েন্টে। এন্ড যেহেতু এটা এদিকে যাচ্ছে এটা এভাবে ঘুরবে। সো এই স্ফিয়ারের এই পয়েন্টে ব্লকের সাপেক্ষে স্ফিয়ারের যে রিলেটিভ ভেলোসিটি সেটা হচ্ছে নিচের দিকে। সো ফ্রিকশন ফোর্সটা হবে উপরের দিকে। কার উপরে কার ফ্রিকশন ফোর্স? স্ফিয়ারের উপরে ব্লকের ফ্রিকশন ফোর্স, সেটা ধরলাম F3। সেম ভাবে আমাদের স্ফিয়ারও ব্লকের উপর একটা ফ্রিকশন ফোর্স দিবে যেটা হচ্ছে নিচের দিকে F3। এগুলো কিন্তু এক একটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এন্ড দুইটাই হচ্ছে সেম কাইন্ডের ফোর্স, ফ্রিকশন ফোর্স। সো যদি মানে এভাবে একদম খুঁটায় খুঁটায় দেখি আসলে অনেকগুলো অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স পাওয়া যায়। এন্ড আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম বা ডাইনামিক্যাল অ্যানালাইসিস করব, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমরা সবগুলো ফোর্স আইডেন্টিফাই করতে পারছি। এন্ড কোন ফোর্সটা কে কার উপরে অ্যাপ্লাই করতেছে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে। আচ্ছা, নেক্সট টপিক, সিস্টেম এন্ড এনভায়রনমেন্ট। আমরা হচ্ছে লাইক সিস্টেম এনভায়রনমেন্ট, সিস্টেম শব্দটা হচ্ছে প্রায় জায়গায় ইউজ করি, বাট অ্যাকচুয়ালি এটা কি ধারণা আমাদের থাকে না অনেক সময়। তো সিস্টেম আর এনভায়রনমেন্ট হচ্ছে আমরা যখন কোনো ধরনের ডাইনামিক্যাল বা থার্মোডাইনামিক অ্যানালাইসিস করি, তখন হচ্ছে আমাদের মানে যতটুকু পার্টের উপরে আমাদের কনসার্নটা, ততটুকু পার্ট হচ্ছে একটা অংশ, আর ওইটা বাদে ইউনিভার্সে যত কিছু আছে সবকিছু হচ্ছে আরেকটা অংশ হিসেবে বিবেচনা করি। এন্ড এই দুইটা পার্টের মধ্যে আমরা একটা লাইন দিয়ে, ইমাজিনারি লাইন দিয়ে হচ্ছে আলাদা করি। এই ইমাজিনারি যে লাইনটা এটাকেই বলা হচ্ছে বাউন্ডারি লাইন। এখানে হচ্ছে আমি পার্পল কালার দিয়ে যে লাইনটা আঁকছি এটা হচ্ছে বাউন্ডারি লাইন। এই বাউন্ডারি লাইনের ভিতরে যেই লাইক যত কিছু আছে সবগুলো হচ্ছে আমাদের সিস্টেম, আর বাউন্ডারির বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সো সিস্টেম আর এনভায়রনমেন্ট হচ্ছে এটাই আমাদের মানে পার্ট অফ কনসার্ন কে একটা বাউন্ডারি দিয়ে হচ্ছে আলাদা করে এন্ড ওইটার নাম দেই সিস্টেম। এন্ড yeah, in a particular event we are independent on where we will draw the boundary line. We treat the whole system as a single particle and apply Newton's laws. Forces acting between parts of the system are called internal forces. If a force is applied on a part of a system or the whole system by an agent that is not inside the system boundary, is called an external force. While applying Newton's laws on a system, only the external forces should be taken into account. Internal forces do not affect the overall motion of the system. আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কোন একটা ঘটনায় আমরা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইনটা কিভাবে আঁকবো, which means আমরা কতটুকু অংশ হচ্ছে আমাদের সিস্টেম হিসেবে বিবেচনা করব, এটা সম্পূর্ণরূপে আমাদের মানে ইন্ডিপেন্ডেন্স আছে, এখানে আমরা ইচ্ছা মতোই ধরতে পারি। বাট হ্যাঁ, আমরা আমাদের কাছে ইনফিনিট নাম্বার অফ অপশনস আছে, বাট আমরা সেই অপশনটাই নিব যেটা ইউজ করলে হচ্ছে আমাদের জন্য ক্যালকুলেশনে ইউজফুল হবে আর কি। উই ট্রিট দ্য হোল সিস্টেম অ্যাজ এ সিঙ্গেল পার্টিকেল। হ্যাঁ, অ্যাজ নিউটনস ল গুলা হচ্ছে
জাস্ট পার্টিকেলের জন্য প্রযোজ্য। সো সিস্টেম আমরা যেটা আহ, আমরা যতটুকু অংশকে সিস্টেম হিসেবে নিচ্ছি পুরো অংশটাকেই একটা সিঙ্গেল পার্টিকেল হিসেবে হচ্ছে কনসিডার করবো, এন্ড দেন হচ্ছে ওইটার উপরে নিউটনস ল গুলা অ্যাপ্লাই করবো। এখন নিউটনস লতে কিন্তু আমরা জানি যে কোন একটা পার্টিকেলের উপরে যে ফোর্স গুলা কাজ করতেছে সেগুলো রেজাল্টেন্ট। এখন এখানে একটা ঝামেলা হয় অনেক সময় যে সে ধরে নিলাম আমাদের সিস্টেমের মধ্যে হচ্ছে আমিও আছি, আবার আমাদের পৃথিবীও আছে। সো এখন এখানে একটা গ্র্যাভিটেশনাল অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স পেয়ার কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমার ওজন এন্ড তার করেসপন্ডিং যে রিঅ্যাকশন ফোর্সটা আমি পৃথিবীর উপরে যেটা দিচ্ছি। এখন আমরা এখন আমি আর পৃথিবী দুইটা যেহেতু সিস্টেমের মধ্যে আছি, এটাকে বলা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স। এন্ড এই ইন্টারনাল ফোর্সটা কিন্তু আমাদের নিউটন সেকেন্ড ল এর যে ফোর্সটা সেখানে কিন্তু এটা কাউন্ট হবে না, এজ ওখানে আমরা জাস্ট এক্সটার্নাল ফোর্স নিয়ে হচ্ছে কাজ করি। সেখানে এক্সটার্নাল ফোর্সটা কি, সিস্টেম হিসেবে হচ্ছে আমি আর পৃথিবীকে ধরলাম আমরা হচ্ছে আলাদা করছি, আর বাকি সব এনভায়রনমেন্ট। এখন অন্য গ্রহ আছে বা উপগ্রহ আছে, ধরে নিলাম যে চাঁদ। তো চাঁদ হচ্ছে আমার উপরেও একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে, পৃথিবীর উপরেও একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে। এন্ড সেম ভাবে আমিও চাঁদের উপরে এন্ড পৃথিবীও চাঁদের উপরে একটা রিঅ্যাকশন ফোর্স কিন্তু দিবে। বাট এক্সটার্নাল ফোর্স যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টের কোনো এজেন্ট, যেটা হচ্ছে আমাদের কেসে চাঁদ সিস্টেমের উপরে বা সিস্টেমের কোন একটা অংশের উপরে যে ফোর্সটা দেয়, লাইক আমার উপরে বা পৃথিবীর উপরে যে ফোর্সটা দেয়, অর্থাৎ চাঁদ আমাদেরকে যে গ্র্যাভিটেশনাল ফোর্সে এট্রাক্ট করতেছে সেটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স। এন্ড আমরা যখন আমাদের যে সিস্টেমটা আমার আর পৃথিবীর যে সিস্টেমটা এটার উপরে নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করব, তখন এক্সটার্নাল ফোর্স হিসেবে ওই চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা আসবে, আমার আর পৃথিবীর মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা আসবে না। এন্ড অলসো যেটা বলছিলাম যে আমি বা পৃথিবী হচ্ছে তাদের উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করব, সেটা কিন্তু লাইক সিস্টেমের একটা পার্ট এনভায়রনমেন্টের কোনো একটা এজেন্টের উপরে দিচ্ছে, এন্ড দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কারণ আমরা সিস্টেমের উপরে হচ্ছে নিউটনস লটা হচ্ছে অ্যাপ্লাই করব। মানে সিস্টেমটা অন্য কোনো কিছুর উপরে কি ফোর্স দিচ্ছে সেটা আসবে যখন আমরা এনভায়রনমেন্টের ওই অংশটার উপরে হচ্ছে নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করব, which is not our case now. So আচ্ছা, while applying Newton's laws on a system, only the external forces should be taken into account. Internal forces do not affect the overall motion of the system. লাইক মানে ইন্টারনাল ফোর্স যেটা সেটা কিন্তু আমাদের সিস্টেমের যে মোশনে সেটা এফেক্ট ফেলবে না, which means that এটার কারণে সিস্টেমের কোনো অ্যাক্সিলারেশন হবে না, অ্যাক্সিলারেশন হবে solely for external forces. আচ্ছা, সিস্টেম এন্ড এনভায়রনমেন্ট হচ্ছে এতটুকুই আর কি। এন্ড এটা হচ্ছে মানে যত প্রবলেম সলভ করব তত হচ্ছে আমরা বুঝতে পারবো যে কতটুকু অংশকে আমরা সিস্টেম হিসেবে যদি ডিফাইন করি আমাদের ক্যালকুলেশন গুলো ইজিয়ার হবে। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। A special point of a system whose motion solely depends on the net external force on the system. এটা হচ্ছে একটা বিশেষ পয়েন্ট একটা সিস্টেমের, যেটার মোশন হচ্ছে সোললি ডিপেন্ড করতেছে নেট এক্সটার্নাল ফোর্সের উপরে। এখন আমরা তো কিছুক্ষণ আগে বলে আসি যে সিস্টেমের ওভারঅল মোশন শুধুমাত্র এক্সটার্নাল ফোর্সের উপরে ডিপেন্ড করে। সো এই স্পেশাল পয়েন্টটা তো মানে স্পেশাল পয়েন্টের সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি? ধর এখানে সিস্টেমে যে ধরলাম হচ্ছে আমাদের সিস্টেমে যে আমি আর পৃথিবী ছিলাম, আমি ধরলাম যে পৃথিবী থেকে উপরের দিকে লাফ দিলাম একটা, পৃথিবীর পৃথিবীর উপরে একটা ফোর্স এক্সার্ট করে, এন্ড পৃথিবীও আমার উপর একটা ফোর্স এক্সার্ট করছে যেটার কারণে আমি লাফ দিছি। এন্ড এটার কারণে হচ্ছে আহ লাফ দেওয়ার পরে আমি আবার পৃথিবীতে ফিরে আসবো। And এখানে যে সমস্ত ফোর্স গুলো হচ্ছে কাজ করতেছে সবগুলো ইন্টারনাল ফোর্স। এখন আহ পৃথিবীর একটা নিজের একটা সেন্টার অফ মাস আছে, which is the geometric center of the earth, and then আমারও একটা সেন্টার অফ মাস আছে। এন্ড আমাদের যে পুরো সিস্টেমটা যেটা হচ্ছে আমাকে আর পৃথিবীকে নিয়ে বানানো হয়েছে তারও একটা ডিফাইন সেন্টার অফ মাস আছে, ভরকেন্দ্র আছে। এন্ড ইন দিস কেস আমার ভর হচ্ছে অনেক কম হওয়ার কারণে আমাদের সিস্টেমের সেন্টার অফ মাস আর আর্থের নিজের যে সেন্টার অফ মাস এই দুইটা লাইক
নিয়ারলি কোইনসাইড করবে, হালকা একটু হচ্ছে ডিফারেন্স থাকবে, কারণ আমার মাস অনেক কম পৃথিবীর তুলনায়। এখন আমি লাফ দিছি, লাফ দিয়ে আবার নামছি, এই পুরা ঘটনার মধ্যে আমার সেন্টার অফ মাস অবভিয়াসলি নড়ছে, পৃথিবীর সেন্টার অফ মাসও নড়ছে, কিন্তু পৃথিবীর মাস বেশি হওয়ার কারণে আমরা সেটা খেয়াল করি না, লাইক মানে ওইটা আমরা ডিটেক্ট করতে পারি না। সিস্টেমের যে দুইটা পার্ট ছিল দুইটারই সেন্টার অফ মাসের মোশন ঘটছে, বাট আমাদের পুরা সিস্টেমের যে সেন্টার অফ মাস সেটা কিন্তু স্ট্যাটিক থাকবে এই পুরা ঘটনার মধ্যে। এটাই হচ্ছে আমাদের লাস্ট এই পরে যেটা আমাদের বলতেছে সেন্টার অফ মাসে, সেটা যে a special point which is our center of mass of the system whose motion solely depends on the net external force on the system. আমরা যে লাফ দেওয়া বা নিচে পড়ে এই ঘটনাগুলো যে হচ্ছে এগুলো একটা এক্সটার্নাল ফোর্স না, এন্ড এজন্যই এই ফোর্স গুলো হচ্ছে সিস্টেমের যে সেন্টার অফ মাস ওইটার মোশনে কোনো এফেক্ট ফেলতে পারেনি। এখন হ্যাঁ, লাইক চাঁদ যদি আমাদেরকে একটা ফোর্সে অ্যাট্রাক্ট করে, ওই ফোর্সের কারণে হয়তো লাইক চাঁদের সাপেক্ষে পৃথিবীর হচ্ছে একটা রোটেশন হচ্ছে, সো ওইখানে হচ্ছে অবভিয়াসলি চাঁদের সাপেক্ষে আমাদের যেই সিস্টেমটা তার সেন্টার অফ মাসটাও একটা রোটেশনের মধ্যে আছে, এন্ড এই রোটেশনটা রোটেশন ইজ এ কাইন্ড অফ চেঞ্জ ইন মোশন, অ্যাজ একটা অ্যাক্সিলারেশন সবসময় কাজ করে, সো তার সাপেক্ষে সেন্টার অফ মাসের কিন্তু একটা লাইক মোশনের চেঞ্জ হচ্ছে, এন্ড এটা হচ্ছে কারণ সে কিন্তু সিস্টেমের বাইরে, এন্ড সে আমাদের উপরে যে ফোর্স দিচ্ছে সেটা একটা এক্সটার্নাল ফোর্স। সো সেন্টার অফ মাসের মোশনটা এফেক্ট ফেলবে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স, নট ইন্টারনাল ফোর্স, which means that any internal interaction never affect the motion of the COM. আচ্ছা, এখন সেন্টার অফ মাসের ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা আমরা কি মানে কি আর কি, সো সেটা হচ্ছে এখানে আমি একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট নিচ্ছি, ওই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে লোকেটিং ভেক্টর গুলা দিয়ে হচ্ছে আমরা এটাকে ডিসক্রাইব করতেছি, লাইক ওই পয়েন্টের সাপেক্ষে আমার সিস্টেমের যে সেন্টার অফ মাসটা সেটার যেই লোকেটিং ভেক্টরটা সেটা হচ্ছে RCM। আর আমার সিস্টেমে হচ্ছে অনেকগুলা লাইক পার্ট থাকতে পারে, এম এম আই ভরের, এন্ড ওই ওই পয়েন্টের সাপেক্ষে ওগুলার করেসপন্ডিং যে পজিশন ভেক্টরটা সেটা হচ্ছে RI। আমরা হচ্ছে পজিশন RI এ যে মাসটা আছে MI, এই দুইটা গুণ করব, and which is a vector as RI is a vector, and এরকম করে আমরা যতগুলা ভেক্টর পাবো পুরা সিস্টেমের প্রত্যেকটা পার্টের জন্য, ওই সবগুলা ভেক্টরের যেই রেজাল্টেন্ট সেটাকে যদি আমরা টোটাল মাস দিয়ে ভাগ দিই আমরা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরটা পেয়ে যাব। এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয়েছে যে summation of mi ri divided by summation of mi, which is simply the total mass of our system. এটা হচ্ছে বেসিক্যালি ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশনের জন্য। ডিসক্রিট মানে বোঝানো হচ্ছে লাইক আমাদের যে সিস্টেমটা সেটা হতে পারে এখানে কিছু মাস, এখানে কিছু মাস, আবার এখানে কিছু মাস, এখানে কিছু মাস, এরকম যদি ডিসক্রিট ভাবে ছড়ানো ছিটানো থাকে এটাকে বলা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ মাস। আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এরকম লাইক লাম্প অফ মাসেস না, একটা নির্দিষ্ট স্পেস জুড়ে হচ্ছে মাসটা সুন্দরভাবে লাইক মানে সুবিন্যস্ত ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করা আছে, লাইক একটা ডিস্ক বা যে কোনো শেপের একটা অবজেক্ট, প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে মাস ডিস্ট্রিবিউটেড, এন্ড আমরা এখানে ডিসক্রিট পার্ট হিসেবে যদি মানে যেটা বোঝাচ্ছে যে সবগুলো পয়েন্টে হচ্ছে মাসটা ডিস্ট্রিবিউটেড আছে, এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। এন্ড এসব ক্ষেত্রে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট লাইক আমি একটা পজিশন ভেক্টর দিয়ে আমি একটা লোকেশন কেও যদি আমি ডিফাইন করি ওখানে যে মাসটা আছে সেটা খুবই কম, এন্ড সো এরকম করে যদি আমি অনেকগুলা পার্ট বের করে ওগুলা যোগ করতে চাই আমাদেরকে বেসিক্যালি মানে এই জিনিসটা এতটাই ছোট যে কাইন্ড অফ ইনফিনিট নাম্বার অফ ডিসক্রিট মাস আমরা পাবো, এন্ড ওগুলা সামেশন করা পসিবল না, এন্ড তখন হচ্ছে আমরা ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রাল করি আর কি পুরা অবজেক্টের উপরে এই কোয়ান্টিটিটা RDM এর।
সো কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে r ভেক্টর dm, এটার ইন্টিগ্রাল ওভার integral of dn, which is again the total mass of our system. এই সূত্রগুলো ইউজ করে হচ্ছে যে কোনো অবজেক্টের সেন্টার অফ মাস আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি, এন্ড এগুলো হচ্ছে যে কোনো স্ট্যান্ডার্ড ফিজিক্স টেক্সট বুকে হচ্ছে অনেক মানে এক্সাম্পল পাওয়া যায়, তাই আমি হচ্ছে আমাদের ক্লাসে ওগুলার দিকে যাব না, বইপত্র ঘেটে হচ্ছে ওগুলা দেখে দেখে নেওয়া যাবে। স্ট্যান্ডার্ড ফিজিক্স বুক বলতে লাইক ইউনিভার্সিটি ফিজিক্স আর এইচআরকে ফিজিক্স, এই ধরনের বইগুলো বুঝাচ্ছি আর কি আমি। বা আমাদের যে এনসিটিভি কারিকুলামের বইগুলো, ওখানেও সেন্টার অফ মাস কিভাবে বের করে সব জিনিসপাতি আছে, বাট স্ট্যান্ডার্ড ফিজিক্স বুক দেখা বেটার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রশ্নটা যে সেন্টার অফ মাস বুঝলাম, বাট এটার মানে এটা এইভাবেই কেন ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড, অন্য কোনো ওয়েতে কেন না? এটার রিজন হচ্ছে আমরা যে বলেছিলাম যে ইন্টারনাল ফোর্স সেন্টার অফ মাসের মোশনে কোনো এফেক্ট ফেলে না, এই শর্তটা ফুলফিল করার জন্যই হচ্ছে আমরা এই ধরনের একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে আসি। কেন? আচ্ছা, আমরা এখান থেকে আমাদের ডিনোমিনেটরের সামেশন অফ এম আই, which is the total mass, আমরা যদি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, এন্ড লাইক ওটাকে যদি, আচ্ছা এটা ডান পাশেই থাক, আরসিএম যেটা, সেটা আমরা পেয়েছিলাম সামেশন দিয়ে হচ্ছে আমাদের কাজটা করি, which means discrete mass distribution নিয়ে আছে, আমরা জিনিসটা দেখি। আর আই এম আই ওভার টোটাল মাস। এখন আমি যেটা করবো, দুই পাশেই হচ্ছে আমাদের টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো সেন্টার অফ মাসের যে পজিশনটা, তার চেঞ্জ, তার রেট অফ চেঞ্জ ওভার টাইম ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস। ডান পাশে আই, লাইক আইথ যে মাসটা, ওই মাসটা কিন্তু টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। সো এম আই এর উপরে কিন্তু আমাদের টাইম ডেরিভেটিভটার কোনো এফেক্ট, মানে টাইম ডেরিভেটিভটা আসবে না, আর আই এর উপরে আসবে, অর্থাৎ আই তম পার্টিকেলের যে লোকেটিং পজিশন ভেক্টরটা, সেটার যে চেঞ্জ, অর্থাৎ ভি আই। সো এম আই ভি আই, টোটাল মাসও চেঞ্জ হচ্ছে না ওভার টাইম। এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, এন্ড সেম ভাবে আমরা এখানে পাবো এম আই এ আই বাই এম। এখন এম আই এ আই যেটা, এটা হচ্ছে ফ্রম নিউটন সেকেন্ড ল, আইথ মাসের উপরে ফোর্স ওভার এম। এখন ধরলাম যে আমাদের যে সিস্টেমটা, আচ্ছা আমরা একটা থ্রি বডি সিস্টেম নিয়ে হচ্ছে চিন্তা করি ফর সিম্পলিসিটি, বাট এটার সাথে লাইক অ্যানালজি ইউজ করে আমরা মানে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য এই কনক্লুশনটা দিতে পারবো আর কি। সো ধরলাম এটা 1 2 3, এন্ড লাস্ট ক্লাসে মেবি, হ্যাঁ, ফোর্সের যে সাবস্ক্রিপ্ট গুলো, ওইটার যে জেনারেল কনভেনশনটা দেখছিলাম, যে ফোর্স অন 1/2 ইজ ডিফাইন্ড অ্যাজ F12। এইভাবে হচ্ছে আমরা এখানে টোটাল 6টা ফোর্স পাবো, ওগুলা লিখলাম না আর কি। এখন সো এই কেসের জন্য আমাদের যে সামেশন অফ Fi, সেটা হচ্ছে মানে তিনটা যেহেতু আমাদের পার্ট, F1 প্লাস F2 প্লাস F3 ওভার n। আচ্ছা, এখন 1, লাইক এই 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 মাসটা, এটার উপরে যে ফোর্স,
এখন এটার উপরে ফোর্স গুলা কি কি হতে পারে, আমাদের যে সিস্টেম বাউন্ডারিটা সেটা কিন্তু হচ্ছে এটা, এভাবে লিখলে মিসলিডিং হতে পারে। এটা হচ্ছে আমাদের সিস্টেম বাউন্ডারি। এখন এটার উপরে 3 আর 2 হচ্ছে ফোর্স দিচ্ছে, তাদের মাস যেহেতু আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সও আছে, আবার কোন এক্সটার্নাল ফোর্সও থাকতে পারে এটার উপরে, লাইক কোন একটা এজেন্ট হয়তো ধাক্কা দিচ্ছে, বা অন্য কোনো মাস আছে যেটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাক্ট করতেছে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স থাকতে পারে ওয়ান এর উপরে। এন্ড সো ওয়ান এর যে ফোর্সটা তার দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স কামিং ফ্রম the outside of the boundary line and internal force coming from the inside of the boundary line, which is from mass 2 and mass 3. So F1 এর উপরে যেই ফোর্সটা, আমরা এক্সটার্নাল ফোর্সকে হচ্ছে ক্যাপিটাল এফ দিয়ে, আর ইন্টারনাল ফোর্সকে স্মল এফ দিয়ে প্রকাশ করলাম। সেম ভাবে সেকেন্ড আর থার্ড বডির জন্য কিন্তু আমরা একটা এক্সটার্নাল কন্ট্রিবিউশন পাবো এন্ড একটা ইন্টারনাল কন্ট্রিবিউশনও কিন্তু পাবো। F3 আচ্ছা, এটা পেজ এখন F1, ক্যাপিটাল F1, ক্যাপিটাল F2, ক্যাপিটাল F3, 1 2 3 এর উপরে এক্সটার্নাল ফোর্স, এগুলার যেই ভেক্টর সাম, এটা বেসিক্যালি আমাদের সিস্টেমের উপরে টোটাল এক্সটার্নাল ফোর্স। সো এটাকে আমরা লিখতে পারি লাইক সামেশন অফ এফ এক্সটার্নাল। এটা দিয়ে আমরা আমাদের ক্যাপিটাল টার্ম গুলা এটার মধ্যে চলে গেছে, এন্ড বাকি থাকলো F1 F2 F3। এখন মাস 1 এর উপরে ইন্টারনাল ফোর্স স্মল F1, এটা হচ্ছে দুইটা ভেক্টরের টার্ন আসতেছে, একটা হচ্ছে মাস 2 হচ্ছে যে ফোর্স দিচ্ছে, আর মাস 3 যে ফোর্সটা দিচ্ছে। সো F1 এর জন্য আমরা লিখতে পারি F on 1 by 2 প্লাস F on 1 by 3। সেম ভাবে মাস 2 এর জন্য লিখতে পারি F force on 2 by 1 plus force on 2 by 3। আর থার্ড মাসের জন্য লিখতে পারি force on 3 by 1 plus force on 3 by 2 over total mass of the system। এখন নিউটনস থার্ড ল থেকে আমরা যেটা পাই যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স গুলো হচ্ছে ম্যাগনিটিউডের সমান এন্ড অপোজিট ইন ডিরেকশন। এখন লাইক 1 এর উপরে 2 যে ফোর্সটা দিচ্ছে F12, আর 2 এর উপরে 1 যে ফোর্সটা দিচ্ছে F21, এই দুইটা ফোর্সের ম্যাগনিটিউড সমান হবে। এন্ড আমরা যদি ডিরেকশন যে অপোজিট এটা যদি কাউন্ট করি, সো আমরা হচ্ছে লাইক ভেক্টর হিসেবে যদি লিখি F12 will be equal to minus F21 ভেক্টর, তাহলে F12 প্লাস F21 0 হবে। এন্ড এভাবে আমরা কিন্তু যে বাকি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার গুলো ওই ফোর্স গুলোর সরি মাস গুলোর মধ্যে, সেগুলো কিন্তু এভাবে 0 চলে আসবে। সো F12 আর F21 0 হয়ে যাবে অ্যাড করলে, F13 আর F31 0 হয়ে যাবে, F23 আর F32 0 হয়ে যাবে। সো এই সবগুলো যদি নাল ভেক্টর আসবে, এন্ড এক্সটার্নাল ফোর্সের যে ভেক্টরটা ওটার সাথে যদি আমরা নাল ভেক্টর অ্যাড করি, we will simply get the external force, net external force over total mass। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, সেন্টার অফ মাস যে পয়েন্টটা আমি যেটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করছি, সেটার যে অ্যাক্সিলারেশন
এটা ডিপেন্ড করতেছে এক্সটার্নাল ফোর্সের উপরে। এজ আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট সামেশন অফ এফ এক্সটার্নাল আছে, কোনো ইন্টারনাল ফোর্সের কোনো টার্ম কিন্তু এখানে নাই। এই জন্যই হচ্ছে আমাদের সেন্টার অফ মাসটা এইভাবেই ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড হইতে যায়, যাতে হচ্ছে আমরা ইন্টারনাল ফোর্স গুলাকে হচ্ছে এভাবে বাদ দিয়ে দিতে পারি। এন্ড দ্যাট ইজ ওয়াই এই পয়েন্টটা অনেক স্পেশাল একটা পয়েন্ট। এখন এই কনসেপ্টটা যে সেন্টার অফ মাসের মোশন সোললি এক্সটার্নাল ফোর্সের উপরে ডিপেন্ড করে, এটা এই কনসেপ্ট ইউজ করে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি। A projectile of mass 9.6 kg is launched from the ground with initial velocity of 12.4 meters per second at an angle of 54 degrees above the horizontal. At some time after its launch, an explosion splits the projectile into two pieces. One piece of mass 6.5 kg is observed at 1.42 seconds after the launch at a height of 5.9 meter and a horizontal distance of 13.6 meter from the launch point. Find the location of the second fragment at that same time. অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে একটা প্রজেক্টাইল বা ক্রাশ বা প্রক্ষেপক হচ্ছে যেটার ভর হচ্ছে 9.6 কেজি, এটাকে লঞ্চ করা হয়েছে 12.4 মিটার পার সেকেন্ড বেগে এন্ড 54 ডিগ্রি প্রক্ষেপণ কোণে। এন্ড কিছু সময় পরে হচ্ছে ওই যে প্রজেক্টাইলটা ওইটার একটা এক্সপ্লোশন ঘটে এন্ড এটা দুইটা পার্টে হচ্ছে স্প্লিট হয়ে যায়। সো এন্ড পরে হচ্ছে লাইক লঞ্চের 1.42 সেকেন্ড পরে একটা পিস যেটার ভর 6.5 কেজি সেটাকে দেখা যাচ্ছে হচ্ছে ভূমি থেকে 5.9 মিটার উচ্চতায় এন্ড হরিজন্টাল ডিসটেন্স 13.6 মিটার লঞ্চ পয়েন্ট থেকে। এখন বলতেছে যে ওই আরেকটা যেটা পার্ট সেটার লোকেশনটা কি। এখানে যে আইডিয়াটা সেটা হচ্ছে এক্সপ্লোশনটা এটা কিন্তু একটা ইন্টারনাল ফোর্স, কারণ এখানে হচ্ছে আমরা সিস্টেম হিসেবে আমাদের ফার্স্টে যে প্রজেক্টাইলটা আমরা নিক্ষেপ করছিলাম সেটাকে ধরতেছি। সো ওই এক্সপ্লোশনের যে ফোর্সটা এটা কমপ্লিটলি একটা ইন্টারনাল ফোর্স এন্ড এটার কারণে আমাদের প্রজেক্টাইলের যে সেন্টার অফ মাস তার মোশনে কোনো চেঞ্জ আসবে না। এটাই হচ্ছে আমাদের আইডিয়া। তো ধরে নিলাম লাইক আমাদের যে রেফারেন্স ফ্রেমটা সেটা হচ্ছে এটা। আহ, আহ, আমাদের যে ফার্স্ট পার্টটা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ধরে নিলাম। এন্ড এটার যে পজিশনটা এটাকে যদি আমরা লাইক কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে যদি লিখি, আচ্ছা এটার মাস হচ্ছে 6.5 কেজি আর পজিশনটা হচ্ছে হাইট অফ 5.9 মিটার, এটা পরে আসবে। হরিজন্টাল ডিসটেন্সটা হচ্ছে 13.6 আর যেই অ্যালটিটিউড সেটা হচ্ছে 5.9 মিটার, দরকার নেই। আচ্ছা এখন ধরে নিলাম যে আমাদের যে প্রজেক্টাইল সেটা এরকম প্যারাবোলিক পাথ এন্ড এটা যদি এক্সপ্লোর না হতো তাহলে এটা হচ্ছে ধরলাম যে এই পয়েন্টে থাকতো। আর এখন এক্সপ্লোর হওয়ার কারণে আমাদের যে সেকেন্ড পার্টটা সেটা ধরলাম আমি এখানে আছে এক্স ওয়াই কোঅর্ডিনেটে এন্ড টোটাল মাস যেটা সেটা ছিল হচ্ছে 9.6 কেজি। সো এটার ভর হবে 9.6 মাইনাস 6.5 যেটা হচ্ছে আই গেস 3.1। 9.6 মাইনাস 6.5, হ্যাঁ 3.1, 3.1 কেজি। আর at t equals 1.42 সেকেন্ড। তাহলে আমরা সেন্টার অফ মাসের মোশনের যেহেতু চেঞ্জ হয়নি এটাকে আমরা একটা নর্মাল
লাইক প্রজেক্টাইলের মতো ট্রিট করতে পারে। এন্ড এটার পজিশনটা আমরা বের করব যে এটার যেই এক্স কোঅর্ডিনেটটা সেটা হবে হচ্ছে 12.4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মারা হয়েছে। অ্যাঙ্গেল অফ ছিল হচ্ছে 54 ডিগ্রি above the horizontal. এটা হচ্ছে আমাদের ভেলোসিটির কম্পোনেন্ট along the x direction times the 1.42 second time. সো যেটা পাচ্ছি সেটা হচ্ছে 12.4 into 1.42 sin 54. 12.4 1.42 plus 54, 10.349 or 10.35 meters. And y এর জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে velocityর vertical component into t. T is 1.42 minus 4.9 into 1.42 squared. 12.4 sin 54 1.42 minus 4.9 squared. Yeah, 4.364 simply 4.365 meters. এটা হচ্ছে আমাদের center of mass এর position at time t equals 1.42 second. 10.35 meter, sorry, 4.365. এখন হচ্ছে আমরা এই দুইটা কোঅর্ডিনেট ইউজ করে ওই সেকেন্ড যে মাসটা সেটার কোঅর্ডিনেট বের করব ইউজিং দ্য আইডিয়া দ্যাট সেন্টার অফ মাস এর মোশনের কোনো লাইক আচ্ছা ওই আইডিয়াটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন যে আইডিয়াটা সেটা হচ্ছে ওই দুইটা মাসের পজিশন ভেক্টর দিয়ে সেন্টার অফ মাস এর পজিশনকে ডিফাইন করে এন্ড দেন এটাকে হচ্ছে ইকুয়েট করা, যেটা আমরা অলরেডি পাইছি। সো ওই ভেক্টরের যে টার্মটা RCM সমান এখানে টু বডির জন্য m1 r1 plus m2 r2 ওভার হোল লাইক m1 plus m2, সেটাকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে নেই, সো আমরা যেটা পাবো xcm এটা হবে m1 x1 plus m2 x2 over m1 plus m2. বাট এখানে আমাদের আননোন কোয়ান্টিটিটা হচ্ছে 6.5 কেজি কেটে আমরা ফার্স্ট অংশ আর 3.1 কেজি কেটে সেকেন্ড অংশ ধরলাম। সো আমাদের আননোন কোয়ান্টিটি যেটা সেটা হচ্ছে x2। এখান থেকে যদি আমরা x2 টাকে আইসোলেট করি, m1 plus m2 xcm minus m1 x1 over m2 and y2 এর জন্য সেম ভাবে আমরা পাবো m1 plus m2 ycm minus m1 y1 over m2. m1 m2 জানা আছে, ycm আমরা বের করছি, y1 ও জানা আছে, এগুলা জাস্ট এখানে প্লাগ ইন করবো এন্ড x2 আর y2 এর জন্য ভ্যালু গুলো পেয়ে যাবো। এভাবে হচ্ছে আমরা আমাদের যে সেকেন্ড পার্ট মাসটা যেটা হচ্ছে ওই এক্সপ্রেশনের পরে ছুটে গেছিল সেটার যে পজিশনটা সেটা বের করতে পারবো। এই ধরনের প্রবলেম গুলোর জন্য আসলে সেন্টার অফ মাসের আইডিয়াটা কাছে লাগে। সো আমরা নেক্সট টপিকে যাই, কনজারভেশন অফ মোমেন্টাম ইন আ সিস্টেম অফ পার্টিকলস। কোন একটা সিস্টেম অফ পার্টিকেল যেটাকে আমরা পার্টিকেল হিসেবে ট্রিট করতেছি সেটার উপরে নিউটনস সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করি, F external সমান ddt of p, এখন নেট কনজার্ভ মোমেন্টাম কনজার্ভ হবে কখন, যখন নেট এক্সটার্নাল ফোর্স 0, which means dp dt equals 0.
জিরো ভেক্টর। সো এখন টাইমের সাপেক্ষে কোনো একটা ভ্যারিয়েবলের ডেরিভেটিভ জিরো, এটার মিনিং হচ্ছে ওভার টাইম ওই ভ্যারিয়েবলটার কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ পি ভেক্টর যেটা, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা যেটা পাই, সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল সিস্টেমের ফাইনাল মোমেন্টাম। সিস্টেমের যে পার্ট গুলা সেগুলোর মোমেন্টাম চেঞ্জ হতে পারে কনসিডারিং ইন্টারনাল ফোর্সেস, বাট সিস্টেমের টোটাল যে মোমেন্টামটা এটা চেঞ্জ হবে না if the net external force acting on the system is zero. এখন কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে হচ্ছে লাইক মানে এই কনসেপ্টটা হচ্ছে অনেক ইউজফুল আর কি। আচ্ছা, হ্যাঁ, আমরা নেক্সট টপিকে যাই, যেটা হচ্ছে সিস্টেমস অফ ভ্যারিয়েবল মাস, বা আমাদের বইপত্রে হচ্ছে রকেটের গতি দিয়ে যে সমস্ত জিনিস আছে, এন্ড এটার যে ভুল প্রমাণ, যেখানে হচ্ছে আমরা এফ সমান ডিডিটি অফ এম ভি লিখি, দেন চেইন রুল অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই হয় না। এন্ড বাট স্টিল আমরা যে ইকুয়েশনটা পাই, ইকুয়েশনটা হচ্ছে কিভাবে আসে সেটা হচ্ছে আমরা এখানে দেখবো। এটা যে কোনো ভ্যারিয়েবল মাসের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল, তাই এক্সপ্লিসিটলি রকেট বলার দরকার নেই। রকেট ইজ আ স্পেসিফিক কাইন্ড অফ ভ্যারিয়েবল মাস সিস্টেমস। ধরে নিলাম যে ফার্স্টে যেই আমাদের, আমরা সিস্টেম বলতে হচ্ছে এটাকে এতটুকুকে বোঝাচ্ছি। বাম পাশেরটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কেস, লাইক, আর ডান পাশে যেটা সেটা হচ্ছে আমাদের ফাইনাল কেস, এটা হচ্ছে আমাদের সিস্টেম। এন্ড আমরা যেহেতু নিউটনস ল অ্যাপ্লাই করব, সিস্টেমের মাস চেঞ্জ হতে পারবে না, এন্ড এখানে দেখা যাচ্ছে যে সিস্টেম বাউন্ডারি থেকে কোনো মাস কিন্তু বাইরে যাচ্ছে না, সিস্টেমের ভিতরেই আছে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে সাবসিস্টেম ডিফাইন করব, সাবসিস্টেমের মাস চেঞ্জ হতে পারে। এন্ড এখানে সাবসিস্টেম হিসেবে আমরা এটাকে, এই বিগার ব্লকটাকে একটা সাবসিস্টেম ধরতেছি, which is a part of our whole system, and smaller ব্লকটাকে হচ্ছে একটা সাবসিস্টেম ধরতেছি। এখন হচ্ছে আমরা এগুলো যে মাস ভেলোসিটি এগুলো ডিফাইন করব। ধরলাম যে ইনিশিয়াল কেসে আমাদের যে টোটাল মাস সেটা ছিল m, আর ফাইনাল কেসে আমাদের যে সাবসিস্টেম গুলা সেগুলোর মাস হচ্ছে m প্লাস dm। এখন এখানে প্রশ্ন আসতে পারে, যেখানে দেখা যাচ্ছে লাইক একটা মাস আলাদা হয়ে গেছে, এটার মাস কমে যাওয়ার কথা আমি এক কেন করতেছি। এটার রিজনটা হচ্ছে আমরা ফাইনাল স্টেট যেটা, সেটাকে সবসময় ইনিশিয়াল স্টেটের সাথে আমাদের যে চেঞ্জটা সেটাকে অ্যাড করি। সো অ্যাজ অ্যাড করি আমরা এখানে মাইনাস আনতে পারবো না। যদি লাইক মাস যদি অ্যাকচুয়ালি কমে, ডিএম টার্মটা নেগেটিভ হবে, বাট আমরা এখানে এম প্লাস ডিএম ই ধরবো, কারণ আমরা সবসময় চেঞ্জকে হচ্ছে ইনক্রিমেন্ট হিসেবে ধরে নেই। যদি ডিক্রিমেন্ট হয় তখন হচ্ছে আমাদের ওই যে ইনক্রিমেন্টটা ধরছিলাম ওইটার ভ্যালুটা নেগেটিভ হয়ে যায় আর কি। বাট হ্যাঁ, এন্ড এখানে এটার যে ভর, এটাকে আমাদের, এটা আমরা মাইনাস ডিএম ধরতে বাধ্য, কারণ আমাদের টোটাল মাসটা কিন্তু ক্যাপিটাল এম এর সমান হতে হবে। সো এম প্লাস ডিএম প্লাস মাইনাস ডিএম ইকুয়ালস এম। ইনিশিয়ালি এটার ভেলোসিটি ছিল ভি, দেন এটার যে ভেলোসিটিটা অ্যাগেইন ভি প্লাস ডিভি, এখানেও কিন্তু আমরা ইনক্রিমেন্ট হিসেবেই ধরবো। এন্ড এটার যে ভেলোসিটিটা সেটা ইউ। এন্ড ধরে নিলাম হচ্ছে আমাদের যেই সিস্টেমটা, এই পুরা সিস্টেমের উপরে হচ্ছে একটা এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে। আচ্ছা, এখানে ডিটি পরিমাণ টাইমে হচ্ছে আমরা চেঞ্জটা দেখাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে আমরা এই ডিফারেন্সিয়াল টার্মগুলো আসছে, ডি এন্ড ডিভি এগুলা। এন্ড যেহেতু
ফোর্স কনস্ট্যান্ট না হতে পারে, বাট যেহেতু আমরা ডিটি টাইমে হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো করতেছি, ফোর্সকে কনস্ট্যান্ট ধরা যায় অ্যাজ টাইমটা অনেক ছোট। সো আমরা জানি যে if external from Newton's laws equals dp dt, মানে ডিটি সময়ে মোমেন্টামের যে চেঞ্জ হয়, এখন ফাইনাল মোমেন্টামটা আমাদের কি m প্লাস dm, এই মাসটার ভেলোসিটি এটার সাথে গুণ হবে v প্লাস dp, আর আমাদের যেই সেকেন্ড মাসটা সেটা মাইনাস dm আর ভেলোসিটি u। নোট দ্যাট আমরা এখানে u এর সামনে এক্সট্রা কোনো প্লাস মাইনাস এগুলো আনিনি, এন্ড আমরা ধরে নিচ্ছি যে সবগুলোই হচ্ছে সেম ডিরেকশনে যাচ্ছে। যদি অপোজিট ডিরেকশনে যায়, we will get negative quantities or we will substitute negative quantities for those vectors. And এটাকে যদি সিম্পলিফাই করি আমরা পাবো mv, এখানে mv plus m dv plus v dm plus dm dv minus u dm, and আমাদের যে ইনিশিয়াল মোমেন্টামটা ছিল that was simply mv. So the change in momentum in time dt dp equals p final minus p initial. So এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে mdv plus dm টার্ম যেটা যদি কমন নিই, we get v vector minus u vector dm plus dm dv। এখান থেকে আমরা যদি চাই এই dm dv টার্মটাকে অমিট করতে পারি। এটার রিজনটা কি, এই রাইট হ্যান্ড সাইডের পুরো এক্সপ্রেশনটার মধ্যে আমরা যদি দেখি, ফার্স্ট টার্মে লাইক ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি আছে একটা dv, সেকেন্ড টার্মে ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি আছে একটা dm, বাট এই লাস্ট টার্মে আমাদের ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি দুইটা। এখন ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি গুলো এমনি অনেক কম, মানে কম বলতে বোঝাচ্ছি লাইক টেন্স টু জিরো, লাইক একটা ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি হচ্ছে টেন্স টু জিরো। সো দুইটা ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি যখন প্রোডাক্ট আকারে থাকবে, এটা লাইক অনেক ছোট হবে, মানে ওই জিরো গুলার থেকেও ছোট। মানে শুনতে একটু মিসলিডিং লাগতে পারে, বাট আই গেস আমি সেন্সটা বুঝাতে পারতেছি। দ্যাটস ওয়াই ডান পাশের টার্মে এই ডিএমডিবি যেই ডান পাশের এক্সপ্রেশনে ডিএমডিবি যে টার্মটা, এটার কন্ট্রিবিউশনটা এক্সট্রিমলি নেগলিজিবল। সো এটাকে আমরা জাস্ট অমিট করতে পারি, জিরো ভেক্টর, ওখানে একটা ভেক্টর কোয়ান্টিটি আছে ডিবি। এখন আমরা ডিপি পেয়ে গেছি, এন্ড এখন আমরা জাস্ট summation of external dp over dt. For dp we get m dv plus v minus u dm over dt। এখান থেকে আমরা পাচ্ছি m dv dt plus v minus u dm dt। এখন m dv dt টার্মটাকে যদি আমরা আলাদা করি, m dv সরি m dv dt equals net external force plus এই টার্মটাকে বাম পাশে নেওয়ার কারণে একটা মাইনাস আসতো, বাট আমরা প্লাস দিয়ে হচ্ছে এই ডিফারেন্সটাকে উল্টাই দিব, u ভেক্টর
minus v vector dm dt. আচ্ছা, সো dv dt আসতেছে আমাদের dv dt net external force over total mass of the system plus u vector minus v vector। এটি কি? ইউ ভেক্টর হচ্ছে এই সেকেন্ড যে ব্লকটা, যেটা হচ্ছে এখান থেকে আলাদা হয়ে গেছিল মাইনাস ডিএম ভরের, সেটার ভেলোসিটি। আর ভি ভেক্টর যেটা ভি প্লাস ডিভি আর ভি ভেক্টর, দে আর নিয়ারলি সেম অ্যাজ ডিভি হচ্ছে 0, বাট আমরা এখানে এই জিনিসটা যে সেম, এটা মানে ইটস লাইক আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কখনো এটাকে কাউন্ট করতেছি, কখনো করতেছি না। সো ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর আর ইউ ভেক্টর মাইনাস ভি প্লাস ডিভি ভেক্টর, এই দুইটা লাইক কাইন্ড অফ সেম। এন্ড এটা বেসিক্যালি যেটা বোঝায় এই বিগার ব্লকের সাপেক্ষে স্মলার ব্লকের রিলেটিভ ভেলোসিটি। সো আমরা এটাকে ইউ রিলেটিভ দিয়ে লিখতে পারি। রিলেটিভ ভেলোসিটি কেন, এটা আমরা লাইক ফার্স্ট ক্লাসে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিয়ে যখন দেখছিলাম তখন বুঝতে পারছি যে u vector minus v vector is simply the relative velocity of this smaller block with respect to the bigger block. U relative over capital M times dm dt. এখন dv dt টা কি? dv যে চেঞ্জটা ভেলোসিটির, এটা আসছিল আমাদের যে সাবসিস্টেমটা ছিল সেই সাবসিস্টেমটা। লাইক এখানেও কিন্তু আমরা এই দুইটা সিস্টেমকে হচ্ছে আলাদা দেখাইতে পারি চাইলে। মানে লাইক এখানে সে ফর এক্সাম্পল একটা পার্টিশন আছে, সো এই সাবসিস্টেম কিন্তু এই সাবসিস্টেমটাই কিন্তু এখানে এই সাবসিস্টেমটা, এন্ড এটার ভেলোসিটি আগে ছিল ভি ভেক্টর, পরে হয়ে গেছে ভি প্লাস ডিভি ভেক্টর। সো ডিভি এই চেঞ্জটা কিন্তু বেসিক্যালি আমাদের সাবসিস্টেম লাইক বিগার সাবসিস্টেমের হয়েছে আর কি। মানে এখানে আমি যেটাকে আকারে বড় দেখেছি। সো এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ সাবসিস্টেম এটা হচ্ছে নেট এক্সটার্নাল ফোর্স, যেটা মানে না লিখলাম আর এখানে, আচ্ছা লিখে দিই, নেট এফ এক্সটার্নাল। এটা হচ্ছে কি আমাদের এম। এম কিন্তু আমাদের সিস্টেমের টোটাল মাস হুইচ ইজ আ কনস্ট্যান্ট, কারণ সিস্টেম থেকে মাস বের হচ্ছে না। সো কনস্ট্যান্ট মাস অফ সিস্টেম, সিস্টেমের মাস চেঞ্জ হচ্ছে না, সাবসিস্টেমের মাস চেঞ্জ হচ্ছে। ইউ রিলেটিভ হচ্ছে লাইক মানে একটা আমাদের যেই রিলেটিভ ভেলোসিটি of the smaller, এখানে স্মলার বিগার বেসিক্যালি আমি জাস্ট আইডেন্টিফাই করার সাপেক্ষে বলতেছি, এগুলো কোনো ফিজিক্যাল ল না যে স্মলারের জন্য এরকম বিগারের জন্য এরকম, আলাদা কিছু না। of the smaller part with respect to uh, bigger part. আর এই এমটা তো বেসিক্যালি এইটাই, ডিএমডিটি rate of mass change, আচ্ছা না, rate of change of subsystems
subsystems mass, and এখানে এই u relative dmdt এই পুরা টার্মটাকে হচ্ছে আমরা বলি ট্রাস্ট বা ট্রান্সফারিং মোমেন্টাম আর কি। সো অ্যাক্সিলারেশন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে net external force plus force due to thrust over total mass of the system. আচ্ছা, আমাদের নেক্সট সেটার উপর একটা প্রবলেম আমরা সলভ করতে পারি। Sand drops from a stationary hopper at a rate of 0.134 kg per second onto a conveyor belt moving with a speed of 0.96 meters per second. What net force must be applied to the conveyor belt to keep it moving at constant speed? এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা মানে সাইড ভিউ দেখাচ্ছে, একটা কনভেয়ার বেল্ট আছে এন্ড এখানে হচ্ছে একটা লাইক একটা সোর্স আছে আর কি, একটা ফানেল টাইপের আছে। কনভেয়ার বেল্টটা হচ্ছে 0.96 মিটার পার সেকেন্ড স্পিডে ধরে নিলাম যে ডান দিকে যাচ্ছে। 0.96 meters per second। এন্ড এই স্টেশনারি হপার যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে স্যান্ড বালি পড়তেছে, স্যান্ড বালি পড়তেছে কনভেয়ার বেল্টের উপরে, যেটার রেট হচ্ছে ডিএমডিটি, না এভাবে না লিখি, 0.134 কেজি অফ স্যান্ড পার সেকেন্ড। এই এই রেটে হচ্ছে মাসটা হচ্ছে এখান থেকে বের হচ্ছে, অ্যাজ মাসের লাইক ফ্লাক্সটা সব জায়গায় সেম থাকবে, এখানেও হচ্ছে সেম রেটেই পড়বে, ডিফারেন্ট স্পিডে পড়বে বাট সেম রেটে। এখন আমরা আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে যেখানে বালি পড়তেছে আমাদেরকে যদি এটা কনস্ট্যান্ট স্পিডে রাখতে হয় আমাদেরকে লাইক একটা ফোর্স দিতে হবে, সেই ফোর্সটা কত। সো আমরা যদি যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছি এখানে আমরা সিস্টেম হিসেবে হচ্ছে এই পুরাটাকে ধরতেছি, এই সোর্স অফ স্যান্ড এই পুরাটাকে আমাদের সিস্টেম ধরতেছি, আর আমাদের এই কনভেয়ার বেলটা এটাকে ধরতেছে আমাদের সাবসিস্টেম। এই সাবসিস্টেমের মাস চেঞ্জ হচ্ছে কিভাবে, এখান থেকে যে বালিটা পড়তেছে এটা কনস্ট্যান্টলি অ্যাড হচ্ছে, as mass add হচ্ছে dm টার্মটা পজিটিভ and dmdt is also পজিটিভ, যেটা হচ্ছে আমাদের এখানে dmdt এটা হচ্ছে 0.134 কেজি পার সেকেন্ড। ভি রিলেটিভ কি ছিল, যেই সাবসিস্টেমের আমরা এক্সেলারেশন বের করতে চাচ্ছি তার সাপেক্ষে আরেকটা যেই সাবসিস্টেম সেটা রিলেটিভ ভেলোসিটি। সো এখন যে মাসটা পড়তেছে এটার একটা ভার্টিক্যাল ভেলোসিটি আছে, বাট লাইক এটা যখন বেলটা পড়বে তখন ওই ভার্টিক্যাল ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, বাট হরিজন্টাল ভেলোসিটি কিন্তু লাইক একদম যে মুহূর্তে এটা মাত্রা পড়ছে তখন কিন্তু হরিজন্টাল ভেলোসিটি জিরো, এজ এটা জাস্ট জাস্ট পড়তেছে। সো জিরো উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড ফ্রেম।
অ্যাজ কনভেয়ার বেল্টটা হচ্ছে ডান দিকে যাচ্ছে 0.96 মিটার পার সেকেন্ড থেকে, আমি ডান দিকটাকে হচ্ছে, সো ডান দিকটাকে হচ্ছে আমি পজিটিভ ধরে নিচ্ছি। সো রিলেটিভ ভেলোসিটি যেটা ইউ রিলেটিভ, এটার যেই ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউড না, জাস্ট মানে রিলেটিভ স্পিডটা, সেটা হবে হচ্ছে, আচ্ছা না, ভেলোসিটিটা ইউ রিলেটিভ ভেলোসিটি, এটার ম্যাগনিটিউড হবে হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে ভেলোসিটি 0 আই হ্যাট, আই দিয়ে আমি এক্স ডিরেকশন অর্থাৎ আমাদের যে হরিজন্টাল ডিরেকশন সেটাকে বোঝাচ্ছি, মাইনাস velocity of the conveyor belt which is 0.96 and direction I hat বরাবর meters per second. So we get minus 0.96 meters per second I hat. এখন এই পুরা সিস্টেমের উপরে যখন হচ্ছে লাইক এই বালিটা হচ্ছে পড়তেছে, তখন এটার রিলেটিভ মানে ভার্টিক্যাল ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে and একটা হরিজন্টাল ভেলোসিটি এর পর থেকে আস্তে আস্তে এটার সাথে অ্যাড হবে, যাতে হচ্ছে এটা বালিটার সাথে আগাইতে পারে। সো এক্সটার্নাল ফোর্স গ্র্যাভিটি আছে, বাট আমাদের এই কেসটা পুরোপুরি হরিজন্টাল ডিরেকশনে হচ্ছে আছে, সো এটা আমাদের কনসার্নের হচ্ছে আমার দরকার নেই, এন্ড হরিজন্টাল ডিরেকশনে কোনো নেট এক্সটার্নাল ফোর্স নাই এই পুরো সিস্টেমের উপরে। এন্ড লাইক গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা অন্য কোনো ভাবে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে ফর নর্মাল ফোর্সেস or any other forces that act on the system. So of course এখানে external force হচ্ছে 0। এখন আমাদের আর কি লাগবে, আর না, সো ফোর্স যেটা হচ্ছে টোটাল মাস অফ দ্য সিস্টেম টাইমস অ্যাক্সিলারেশন অফ দ্য সাবসিস্টেম, এটা হচ্ছে এফ এক্সটার্নাল প্লাস ইউ রিলেটিভ ডিএম ডিটি, and f external 0. So আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে minus 0.96 meters per second plus, sorry, plus না, I hat times dm dt which is 0.134, yeah, just 0.134. So এখান থেকে আমরা পাচ্ছি minus 0.12864 meter per second, or আচ্ছা we will just get Newton I hat. সো এখানে যেটা বোঝাচ্ছে যে আমাদের যেই সাবসিস্টেমের কারণ মানে থ্রাস্টের কারণে যেই ফোর্সটা সেটা হবে মাইনাস আই হেড বরাবর, অর্থাৎ আমার যে ভেলোসিটিটা ছিল কনভেয়ার বেল্টের তার অপোজিট সাইডে একটা ফোর্স কিন্তু এই বালিটা পড়ার কারণে পড়তেছে, যেটার ম্যাগনিটিউড হচ্ছে এটা। তো এখন আমাকে যদি এই বেলটাকে একটা constant velocity তে রাখতে হয়, we have to make sure that the net force on the conveyor belt is 0, as আমাদের হচ্ছে এই বালিটা পড়ার কারণে একটা ফোর্স
বাম দিকে কাজ করতেছে 0.12864 নিউটন মানের, আমাদেরকে সেম ম্যাগনিটিউডের একটা ফোর্স দিতে হবে ডান দিকে, যাতে ওই দুইটা ফোর্স হচ্ছে ক্যান্সেল হয়ে যায় এন্ড আমাদের কনভেয়ার বেল্টের যে কনস্ট্যান্ট ভেলোসিটি সেটা বজায় থাকে। সো আমাদেরকে হচ্ছে যেদিকে হচ্ছে মুভ করতেছে বেলটা ডান দিকে একটা ফোর্স দিতে হবে 0.12864 নিউটন বলে। সেটাই হচ্ছে আমাদের আনসার। এখান থেকে চাইলে আমরা পাওয়ার ইনপুটও বের করতে পারি, যে P equals like FV, সিম্পল ফর্মুলা যেটা। সো F এর মান আমরা বের করছি এন্ড V হচ্ছে কনভেয়ার বেল্টটাকে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমরা রাখতে চাচ্ছি সেটা, ওয়াট। সো এটা যা আসে, এটার জন্য হচ্ছে কনভেয়ার বেল্ট চালানোর জন্য আমাদেরকে একটা এক্সট্রা এনার্জি দিতে হয়। এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম। সেন্টার অফ মাস আমরা বুঝি, রেফারেন্স ফ্রেম আমরা বুঝি, বাট এই দুইটা যখন একসাথে হয় তখন এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে আমরা একটা রেফারেন্স ফ্রেম নিব যেটা বেসিক্যালি, যেটার মোশনটা হচ্ছে ওই যে সিস্টেমের মোশন হচ্ছে আমরা অ্যানালাইজ করব রেফারেন্স ফ্রেম ইউজ করে, ওই সিস্টেমের যে সেন্টার অফ মাস ওইটার মোশনের আইডেন্টিটি। মানে বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যেই রেফারেন্স ফ্রেমে হচ্ছে সেন্টার অফ মাস স্ট্যাটিক পজিশনে থাকে সেটাই হচ্ছে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম। সিস্টেমের অন্যান্য অংশের ভেলোসিটি থাকতে পারে, দ্যাটস নট আওয়ার কনসার্ন, বাট দ্য velocity of the center of mass has to be zero in the center of mass reference frame. Uh, the frame in which the center of mass stays static. সেন্টার অফ মাসের কোনো মোশন থাকে না, এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম। এখন সো আমরা নর্মালি এটা বাদে যে যে কোনো ফ্রেম নিয়ে যদি আমরা কাজ করি সেটাকে মোর লাইক ওগুলাকে বলা হচ্ছে ল্যাব ফ্রেম। আমরা ম্যাক্সিমাম কেসে হচ্ছে ল্যাব ফ্রেম নিয়ে কাজ করি আমাদের যে সিম্পলার প্রবলেম গুলা, বাট সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম এটা ইউজ করার একটা একটা নাম মানে অনেক বড় একটা বেনিফিট আছে, যেটা হচ্ছে এই রেফারেন্স ফ্রেমে যেই সিস্টেম, যেই সিস্টেমের সেন্টার অফ মাসের সাথে আমরা হচ্ছে রেফারেন্স ফ্রেমটা চুজ করছি আর কি, ওই সিস্টেমের টোটাল মোমেন্টাম জিরো হবে। এটা অনেক ইউজফুল একটা ইনফরমেশন। এটা হচ্ছে কেন? কারণ আমরা জানি যে টোটাল মাস অফ দ্য সিস্টেম times center of mass of the, sorry, velocity of the center of mass equals summation of mi vi. এখন mi vi কি? I তম যে পার্টটা সেটার মোমেন্টাম। সো এটা বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে total mass of the total mass times the velocity of the center of mass is equal to the net momentum of the whole system. এটা হচ্ছে ল্যাব ফ্রেমের ক্ষেত্রে। এখন আমি যেহেতু সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম নিয়ে কাজ করব তখন তখন আমার শর্তটা কি ছিল? সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমে হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটি জিরো, হুইচ মিনস ভিসিএম ইজ জিরো। সো লেফট হ্যান্ড সাইডে আমরা জিরো পাই, আর রাইট হ্যান্ড সাইডে জাস্ট দ্য নেট এক্সটার্নাল, সরি, নেট momentum of the system. So we can just write summation of pi equals 0 in center of mass frame. এখন এটার আমরা কিছু লাইক এটা ইউজ করে হচ্ছে আমরা টু বডি কলিশনটা অ্যানালাইজ করতে পারি যে ঘটনাটা কি হয়। ফার্স্টে
হচ্ছে আমার দুইটা এখানে ফার্স্ট যে বডিটা সেটা আমি একটু বড় করে দেখেছি আর সেকেন্ড বডিটাকে ছোট করে দেখেছি। এন্ড আমি এখানে যে ভেক্টর গুলো আছে এগুলো সহজে হচ্ছে মোমেন্টাম ভেক্টর, নট ভেলোসিটি ভেক্টর। সো এটা হচ্ছে আমাদের এই পুরো ঘটনাটাই হচ্ছে আমরা অবজার্ভ করতেছি ইন দ্য সেন্টার অফ মাস ফ্রেম। সো ফার্স্টলি আমাদের হচ্ছে ইনিশিয়াল কেসে হচ্ছে এই দুইটা বডি হচ্ছে একটা আরেকটা দিয়ে আসতেছিল with momentum vectors p1i and p2i। এখন এখানে হয়তো as আমি বলছিলাম যে সেন্টার অফ মাস ফ্রেমে একটা সিস্টেমের নেট মোমেন্টাম জিরো হবে, এন্ড এজন্য কিন্তু আমি এখানে অ্যারো গুলো একদম আইডেন্টিক্যাল করে আসছি প্রত্যেকটা ফিগারে, and opposite in direction and equal in length which corresponds to the magnitude of the momentum vectors। সো এই জন্য হচ্ছে এগুলোকে আমি একদম আইডেন্টিক্যাল করে রাখছি। and p1i initial momentum of body 1, p2i initial momentum of body 2, and p1f হচ্ছে final momentum after the collision of body 1, and p2f is the same thing for body 2। এখন ইনিশিয়াল কেস তো এটাই, আর এই সবগুলো হচ্ছে ফাইনাল কেস। এখন কোনটা কি বোঝায় ফাইনাল কেস? ফার্স্ট যে ফাইনাল কেসটা দেখতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টাম ভেক্টরের যে লেন্থ এটা ইনিশিয়াল কেসে যা ছিল ঠিক তাই আছে, বাট জাস্ট রিভার্সড হয়ে গেছে প্রতিটা ভেক্টর। অর্থাৎ মানে মোমেন্টামের যেই ইয়াটা, এন্ড এখানেও কিন্তু ওই যে নেট মোমেন্টাম জিরো সেটা বোঝানোর জন্য কিন্তু সেটা বোঝানোর জন্য না, মানে সেটার জন্যই হচ্ছে আইডেন্টিক্যাল ভেক্টর গুলো হচ্ছে আমরা দেখতেছি আর কি। সো যেখানে হচ্ছে জাস্ট ডিরেকশনটা রিভার্স হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক কলিশন। সবগুলা কিন্তু আমরা সেন্টার অফ মাস রেফারেন্স নিয়ে মানে অ্যানালাইজ করতেছি। সেকেন্ড কেসটা দেখা যাচ্ছে নেট এক্সটার্নাল মোমেন্টাম স্টিল জিরো, যেটা হ্যাজ টু বি ট্রু, বাট আমাদের যেই ভেক্টরের যে লেন্থ অর্থাৎ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু ইনিশিয়াল থেকে একটু কমে গেছে, এটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। আর আর থার্ড কেসে দেখা যাচ্ছে এখানে নেট এক্সটার্নাল মোমেন্টাম অবভিয়াসলি জিরো, প্রত্যেকটা মোমেন্টামই জিরো, এন্ড যেখানে হচ্ছে লাইক মোমেন্টাম ভেক্টর গুলো হচ্ছে একদম মানে কি বলবো ভ্যানিশ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কমপ্লিটলি ইনইলাস্টিক কলিশন। কমপ্লিটলি ইনইলাস্টিক। লাস্টে দেখা যাচ্ছে যে মোমেন্টাম ভেক্টর গুলো হচ্ছে লেন্থ বেড়ে গেছে, বাট স্টিল নেট, আচ্ছা ওইটা না বলি যে নেট নেট মোমেন্টাম জিরো, এটাকে বলা হচ্ছে এক্সপ্লোসিভ কলিশন। এখন নিউটনস থার্ড ল এখানে প্রত্যেকটা চিত্রের জন্যই হচ্ছে ঠিক আছে, যে ইনিশিয়াল মোমেন্টাম যেটা ছিল ফাইনাল মোমেন্টামও সেটা সবগুলাই জিরো। বাট আমরা যখন লাইক এনার্জি ভিউ পয়েন্ট থেকে দেখবো, কাইনেটিক এনার্জি ভিউ পয়েন্ট থেকে, ফার্স্ট যে কলিশনটা সেখানে দেখা যাচ্ছে অ্যাজ মোমেন্টাম গুলো জাস্ট রিভার্সড হয়ে গেছে প্রতিটা বডির জন্য, তাদের ভেলোসিটি গুলো অবভিয়াসলি রিভার্সড হয়ে গেছে, এন্ড এন্ড ওগুলার হচ্ছে ম্যাগনিটিউড সেম থাকবে, স্পিড সেম থাকবে, অর্থাৎ কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না। এই জন্যই হচ্ছে এটাকে আমরা ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ বলতেছি, যেখানে হচ্ছে গতিশক্তি সংরক্ষিত থাকে, কনজার্ভ কাইনেটিক এনার্জি। সেকেন্ড কেসে দেখা যাচ্ছে মোমেন্টাম ভেক্টর গুলো হচ্ছে একটু শ্রিঙ্ক করছে, which means that মোমেন্টামের যে ম্যাগনিটিউড সেটা কমে গেছে, as মাস এখানে কমে নাই, ভেলোসিটি হচ্ছে কমে গেছে, অর্থাৎ মানে স্পিডটা কমে গেছে। সো কাইনেটিক এনার্জি কমে গেছে, which refers to a loss of kinetic energy, and এই জন্য হচ্ছে এটাকে বলি আমরা ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতেছি। থার্ড কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেলোসিটি হচ্ছে জিরো হয়ে গেছে, which means there is zero kinetic energy in the final state, but there was some kinetic energy in the initial state.
অর্থাৎ আমার যে যে কাইনেটিক এনার্জিটা ছিল পুরাটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে বা লাইক ভ্যানিশ হয়ে গেছে আর কি এখন। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি কমপ্লিটলি ইনইলাস্টিক বা সরি সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। এন্ড লাস্ট কেসে আমরা দেখতেছি যে মোমেন্টাম ভেক্টর গুলা হচ্ছে বড় হয়ে গেছে, অর্থাৎ স্পিড বেড়ে গেছে, which refers to a gain in kinetic energy। এখন এই এক্সট্রা কাইনেটিক এনার্জিটা হয়তো কোনো সোর্স থেকে আসছে, লাইক কোনো এক্সপ্লোশন। সে আমরা যখন সংঘর্ষ হচ্ছে তখন হয়তো ওখানে কোনো লাইক কেমিক্যাল প্রোডাক্ট ছিল যেটার মধ্যে একটা কেমিক্যাল এনার্জি ছিল, এন্ড কলিশনের কারণে হচ্ছে এই এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে রূপান্তর হয়েছে, এন্ড এটার কারণে হচ্ছে স্পিড বেড়ে গেছে। এটাকে বলতেছি আমরা এক্সপ্লোসিভ কলিশন। এন্ড কমপ্লিটলি ইনইলাস্টিক এই টার্মটা আসলে এখানে সেন্স মেক করতেছে, কারণ আমরা যখন নর্মালি এতদিন ধরে লাইক পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ করছিলাম, আমরা যেটা করছি জাস্ট ইকুয়েশন সলভ করছিলাম, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জির ইকুয়েশন আর বা মোমেন্টাম কনজারভেশনের ইকুয়েশন, দেন হচ্ছে আমরা আলাদা আলাদা দুইটা এক্সপ্রেশন পাইছিলাম ফর দ্য ভেলোসিটি অফ দ্য বডি, এন্ড আমরা বলছি যে এটা সমান হইলে হচ্ছে কেসটা কমপ্লিটলি ইনইলাস্টিক। বাট এটা আমাদের কাছে হচ্ছে লাইক একটু মানে কেমন জানি লাগার কথা, কারণ ফাইনাল স্টেটে কিছু তো দুইটা বডি হচ্ছে অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে, বাট মানে ওগুলার তো ভেলোসিটি স্টিল আছে, which means ওগুলার একটা স্টিল একটা কাইনেটিক এনার্জি আছে। তাহলে এটাকে কমপ্লিটলি ইনইলাস্টিক কেন বলতেছে? সব কাইনেটিক এনার্জি তো চলে যায়, এন্ড ওইটার রিজন যেটা ছিল, ল্যাব ফ্রেমে কিন্তু আমাদের টোটাল মোমেন্টাম জিরো ছিল না ইনিশিয়াল কেসে। সো নিউটনস থার্ড ল যেহেতু অ্যাপ্লাই করতেছি আমরা, সো ফাইনাল মোমেন্টামও কিন্তু জিরো হতে পারবে না। দ্যাটস ওয়াই দেয়ার ওয়াজ দ্য ভেলোসিটি এট দ্য ফাইনাল স্টেট। এন্ড এই কারণে হচ্ছে ওই ঘটনাটা মানে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কমপ্লিটলি ইনইলাস্টিক এই টার্মিনোলজিটা একটু মানে আলাদা লাগতো আর কি, যেটা কেন বলতেছে। বাট এখানে হচ্ছে এটা ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার, অ্যাজ লাইক বডি গুলো একদম রেস্টে চলে আসছে সেন্টার অফ মাসের ফ্রেমে। এন্ড রেস্টে আসার একটা রিজন আছে, যে যখন দুইটা বডি হচ্ছে কলিশনের পরে অ্যাটাচড হয়ে যাবে, অফকোর্স ওই দুইটার ভেলোসিটি সেম হবে। সো তখন তাদের সেন্টার অফ মাসের যে ভেলোসিটিটা সেটা হবে m1 v, যেহেতু সেম ভেলোসিটি m2 v, আর নিচে m1 প্লাস m2। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সিম্পলি v, অর্থাৎ ওই দুইটা বডির প্রত্যেকের যে ভেলোসিটি যেটা সেম, ওইটার এক্স্যাক্টলি ইকুয়াল হবে সেন্টার অফ মাসের ভেলোসিটি। এন্ড ইটস লাইক দুইজন যদি পাশাপাশি সেম স্পিডে দৌড়ায়, সরি সেম ভেলোসিটিতে দৌড়ায়, একজনের সাপেক্ষে আরেকজন স্থির, যে কারণে এখানে সেন্টার অফ মাসের সাপেক্ষে ওই বডি দুইটা হচ্ছে রেস্টে চলে আসে। এন্ড এই জন্য হচ্ছে এখানে আমরা যে ডায়াগ্রামটা আছে এখানে আমরা কোনো মোমেন্টাম ভেক্টর আঁকি নাই, অ্যাজ ভেলোসিটি জিরো ইন দিস সেন্টার অফ মাস ফ্রেম। এন্ড এখানে কিন্তু এই কমপ্লিটলি ইনইলাস্টিক টার্মিনোলজিটা মেক সেন্স করে। সো আজকের জন্য হচ্ছে এতটুকুই। আগামীকালকে আমাদের রোটেশনাল ডাইনামিক্স এর উপরে ক্লাস আছে সেম টাইমে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে।